অফিসের কাজে গিয়েছিলাম উত্তর বিহারের এক ছোট শহরে। একদিনেই কাজ শেষ হয়ে গেল। মাঝখানের দিন দুয়েক ছুটিও ছিল। বাড়ি ফেরবার কোনো তাড়া ছিল না। কি করে সময়টা কাটাবো তাই ভাবছি, হঠাৎ মনে পড়ে গেল আমার দুঃসম্পর্কের এক মামাতো বোন পূরবী। বছর 10 আগে এই শহরের কাছাকাছি কোথাও বিয়ে হয়েছিল। পূরবী বিয়ের পর তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমাকে অনেকবার চিঠি লিখেছিল। চিঠির উত্তর দিয়েছিলাম, কিন্তু তার কথা রাখা সম্ভব হয়নি। বোধহয় রাগ করেই পূরবী চিঠি দেওয়া বন্ধ করে দিয়েছিল। অনেক বছর তার কোনো খবর পাইনি। সেই সুযোগ যখন এসেছে আর হাতে সময়ও আছে, তখন ভাবলাম পূরবীর ওখানে একবার ঘুরেই আসি। খবর না দিয়ে গিয়ে তাকে একেবারে চমকে দেব। ডায়েরি খুলে পূরবীর ঠিকানাটা দেখে নিলাম। সুলতানপুর, বাড়ির নাম বেগমকুঠি। সুলতানপুর এখান থেকে মাইল 3 বাস চলে। ভাবলাম যাবার আগে বোনের জন্য কিছু জিনিস নিয়ে যাই। এই প্রথম যাচ্ছি, কাজে একেবারে খালি হাতে যাওয়াটা শোভন হবে না। কিন্তু নিয়ে যাবার মতন জিনিস এই ছোট শহরে পাওয়া সম্ভব নয়। কিছু কাচের চুড়ি, 1 বাক্স মিষ্টি আর 2টো কারুকার্য করা কাঠের ফুলদানি নিয়ে বিকেলবেলা বাসে চড়ে বসলাম। সুলতানপুর আরও ছোট শহর। এখানে গুটি পোকার চাষ হয়, রেশমের কারবার। শুনেছিলাম পূরবীর স্বামী অদিতিবাবু গুটি পোকার ব্যাপারে একজন বিশেষজ্ঞ। এই নিয়ে গবেষণা করছেন। বেগমকুঠি যখন পৌঁছলাম, তখন বিকেলের আলো ম্লান হয়ে এসেছে। অনেকখানি জায়গা নিয়ে 2 তলা বাড়ি, চারিদিকে বাগান, বড় বড় গাছে ভর্তি বোধ হয়। একসময় মোগল সুবাদারদের কোনো বউ এখানে থাকতেন। তখন সুবাদারদের দোর্দণ্ড প্রতাপ, দিল্লি অনেক দূর, কাজেই লোকেদের কাছে তারাই বাদশার সামিল ছিল। তাদের পরিবারের লোকে বেগমের সম্মান দিত। গেটের কাছে 2টো ছোট ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। কাছাকাছি বয়সের 2জন ছুটে ছুটে প্রজাপতি ধরবার চেষ্টা করছে। আমাকে দেখে খেলা থামিয়ে তারা থমকে দাঁড়িয়ে পড়ল। একজন হিন্দিতে বলল, বললাম পূরবীকে চাই, আমার বোন পূরবী। অপেক্ষাকৃত কম বয়সের ছেলেটা হাততালি দিয়ে বলে উঠল, একটু লজ্জা পেলাম, কারণ পূরবীর সন্তান থাকতে পারে এই সম্ভাবনার কথা একেবারে মনে হয়নি। লজ্জা পেলাম এই জন্য যে এদের জন্য কিছু খেলনা হাতে নিয়ে আসা উচিত ছিল। বড় ছেলেটি বলল, শোন, মা বাগানে আছে। সব কথাবার্তাই কিন্তু হিন্দিতে চলল। একটা নিম গাছের কাজ বরাবর আসতে চমকে উঠলাম। আরে পানুদাজি! চেয়ে দেখি পূরবী দাঁড়িয়ে আছে। আগের চেয়ে একটু ভারী হয়েছে শরীর, একটু ফর্সাও হয়েছে। কোথায় ছিলে? নিম গাছে, তোমাকে দেখে সরাত করে নেমে এলাম। কথাটা বলে পূরবী মুখে আঁচল চাপা দিয়ে হেসে লুটিয়ে পড়ল। পূরবী চিরকালই এরকম, ছোটবেলা থেকে মজার মজার কথা বলবে আর হেসে লুটিয়ে পড়বে। এতদিন পরেও ওর স্বভাব বদলায়নি। তারপর হঠাৎ যে বোনের কথা মনে পড়লো। কাছাকাছি এক জায়গায় অফিসের কাজে এসেছিলাম, ভাবলাম ঘুরে যাই। ও তাই বলো, শুধু বোনকে দেখতে আসোনি? বোনের কথা মনে ছিল না? অভিমানে পূরবী মুখটা ভার করল। হেসে বললাম, বোনের কথা মনে না থাকলে আর চলে এলাম কি করে? নে, বড্ড তেষ্টা পেয়েছে, একটু চা খাওয়া। মিষ্টির বাক্সটা একটা ছেলের হাতে তুলে দিলাম। চুড়ি আর ফুলদানি দিলাম পূরবীকে। বললাম, তোর ছেলেদের কথা আমার জানা ছিল না, তুই তো কিছু লিখিসনি। তোমায় যখন চিঠি লিখতাম তখন ওরা হয়নি যে। এরা বাংলা বলতে পারে না? কি করে বলবে?
ধারে কাছে কোনো বাঙালি পরিবার তো নেই। ওদের নামগুলো শুনবে? কি? বাবুয়া আর ছবুয়া। ভালো নাম। ভালো নাম হয়নি। এসো, বাড়ির মধ্যে এসো। বাড়ির মধ্যে ঢুকলাম। সাজানো গোছানো ঘর। একটা চেয়ারে বসলাম। ছেলে দুটিকে কাছে ডাকলাম, কিন্তু তারা এলো না। একজন বলল, বাড়ির মধ্যে ভালো লাগে না, ভয় করে, আমরা বাগানে যাচ্ছি। দুজনেই ছুটে বেরিয়ে গেল। প্রায় আধ ঘন্টা পর পুরবী এলো। এক হাতে থালায় গোটা কয়েক লাল আটার লুচি আর তরকারি, আর এক হাতে কাঁচের গ্লাসে দুধ। কিরে, চা কি হলো? এখানে চা কেউ খায় না, খুব ভালো দুধ পাওয়া যায়, তাই সবাই দুধ খায়। ও, এইবার বুঝতে পারছি তুই এত মোটা হলি কি করে। খাঁটি দুধে চর্বি বাড়ে। পুরবী আবার হাসতে আরম্ভ করলো, তবে থালা বাটি আর গ্লাস তার আগেই আমার সামনে নামিয়ে রেখেছিল। তো ছেলেরা এরকম বাগানে বাগানে খেলে বেড়ায়, বাড়িতে ঢুকতে চায় না। ভালোই করে পানুদা, বাড়ির মধ্যে না ঢোকাই ভালো। আমি ঢুকেছি, আমার যেন শ্বাস না বন্ধ হয়ে আসছে। ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। চারিদিকে অবশ্য প্রচুর খোলা জায়গা, অবারিত বাতাস, সেই তুলনায় বাড়ির মধ্যে একটু গুমোট। পূর্বী বোধহয় তারই ইঙ্গিত দিল। কিন্তু অন্ধকার হয়ে এসেছে, এই সময় বাগানের মধ্যে ছেলেদের ঘোরাফেরা না করাই ভালো। সাপ থাকতে পারে, কত রকমের বিষাক্ত কীট। আমি অন্য প্রসঙ্গ আরম্ভ করলাম। হ্যাঁ রে, অদিতিবাবু কখন ফেরেন? ওর ফেরারও কিছু ঠিক নেই, বাইরে বাইরেই বেশি থাকে। উনি কি একটা গবেষণা করছিলেন না? হ্যাঁ, ওইসব গুটি পোকা নিয়ে। তো গুটি পোকা তো অনেক মরে গেছে। মরে গেল কি করে? আবার পুরবীর মুখের ওপর গাম্ভীর্যের ছায়া নামল। পিছিয়ে গিয়ে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল, চলি বানুদা, তোমার খাবারের ব্যবস্থা করি গে। পুরবী বেরিয়ে গেল। এতক্ষণ লক্ষ্য করিনি, ঘরের কোণে একটা হ্যারিকেন জ্বলছিল। বাইরে অন্ধকার গাঢ় হবার সঙ্গে সঙ্গে হ্যারিকেনের দীপ্তি উজ্জ্বল হয়ে উঠল। আস্তে আস্তে বেরিয়ে বাইরের রোয়াকে গিয়ে দাঁড়ালাম। নিকষ কালো অন্ধকার, কোথাও আলোর ক্ষীণ দীপ্তিও নেই। ওপরের দিকে চেয়ে দেখলাম দোতলার কোনো ঘরে আলো জ্বলছে না। একটু দূরে একতলা একটা ঘর, সম্ভবত সেটাই রান্নাঘর, কিন্তু সেখানেও ঘুটঘুটে আঁধার। তাহলে রান্নার ব্যবস্থা করতে পুরবী গেল কোথায়? এতক্ষণ পরে সবকিছু যেন একটু অস্বাভাবিক ঠেকল। মনে হলো এভাবে আমি আশাতে পুরবী যেন খুশি হয়নি। আশা করেছিলাম আমার কাছে বসে গল্প করবে, আমার মা বাবার কথা জিজ্ঞেস করবে, আমার বউ ছেলে মেয়ের খবর নেবে, কিন্তু সেসব কিছুই করল না। ক্ষুণ্ণ মনে আবার ঘরের মধ্যে গিয়ে ঢুকলাম। রাত বাড়ছে। বাইরে একটা পেঁচা ডেকে উঠল। ঘরের কোণে একটা তক্ষকের ডাকও শোনা গেল। বেশ খিদে পেয়েছে, পেটের নাড়িগুলো মোচড় দিয়ে উঠল। আস্তে আস্তে পায়চারি করতে আরম্ভ করলাম। নিঝুম বাড়ি, বাবুয়া ছবুয়ার গলার স্বরও শোনা গেল না। আহা, বড্ড দেরি হয়ে গেল পানুদা, পোড়া বাড়িতে কিচ্ছু নেই, সব আনতে হলো, নিজেকে ছুটতে হলো দোকানে। তোকে কেন? বাড়িতে কি চাকর নেই? আরে বলো না, এই হতভাগা দেশে মানুষ আছে নাকি? না অবশ্য। পুরবী টেবিলের ওপর থালা রাখলো, পাশে জলের গ্লাস। বসেই হতাশ হলাম। কখনো আধ পোড়া রুটি, একটা কুমড়োর তরকারি, আর সঙ্গে আমারই দেওয়া একটা মিষ্টি। এই সামান্য রান্নার জোগাড় করতেই পুরবী রাত কাবার করে ফেলল। বেশ বুঝতে পারলাম আমি অবাঞ্ছিত অতিথি। আমার এখানে আসাটা পুরবীর মোটেই মনোপুত নয়। ঠিক করলাম
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই পালাবো, আর একদিনও এখানে নয়। পেটে আগুন জ্বলছিল, কাজে নির্বিচারে সেই আতপোড়া রুটিগুলোর সদ্ব্যবহার করলাম। মুখ ধুয়ে পূরবীকে বললাম, শোবার ব্যবস্থা করে দে, খুব ক্লান্ত লাগছে, কাল সকালেই বরং অদিতিবাবুর সঙ্গে দেখা করব। এদিকের ঘরে এসো। পূরবী আঙুল দিয়ে পাশের ঘরের দিকে দেখালো। তার পিছন পিছন পাশের ঘরে ঢুকলাম। জানলা নেই, একটা ঘুলঘুলি, তার নিচে একটা দড়ির খাটিয়া পাতা। বিছানার যে ব্যবস্থা, তাতে রাত্রে যে ঘুম হবে এমন আশা দুরাশা। একটি কথাও না বলে মনের রাগ মনে চেপে খাটিয়ায় শুয়ে পড়লাম। শোবার সঙ্গে সঙ্গেই দড়িগুলো আর্তনাদ করে উঠল। এপাশ ওপাশ করতে সাহস হলো না, কি জানি যদি ছিঁড়ে যায়। শুয়ে শুয়ে ঘরটা নিরীক্ষণ করলাম। বোধহয় মোগল যুগে বদমাইশ প্রজাদের শায়েস্তা করার জন্য এই ঘরটা ব্যবহার করা হতো। ঘুলঘুলিটা কোনো রকমে বন্ধ করে দিলে বাইরের আলো বাতাসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। শরীর আর মন দুই ক্লান্ত ছিল। নানা চিন্তা করতে করতে একসময় ঘুমের কোলে ঢলে পড়লাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘুম না ভেঙে উপায়ও ছিল না। মনে হলো খাটিয়াটা ধরে হিড় হিড় করে কারা যেন ঘরময় টেনে নিয়ে বেড়াচ্ছে। চোখ খুলতেই খাটিয়াটা স্থির হয়ে গেল। ভাবলাম ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছি, কিন্তু ভালো করে এদিক ওদিক দেখেই আশ্চর্য হয়ে গেলাম। শোবার সময় খাটিয়াটা ঘুলঘুলির তলায় ছিল, কিন্তু এখন খাটিয়াটা একেবারে উল্টো দিকে, অর্থাৎ চৌকাঠের কাছে। ধড়মড় করে উঠে বসলাম। আমার ওঠার সঙ্গে সঙ্গে খাটিয়াটাও যেন 2 ফিট শূন্যে উঠে আবার আস্তে আস্তে মেঝের ওপর নেমে এলো। গতি মোটেই সুবিধার নয়। নেমে পড়ে পাশে রাখা পাঞ্জাবিটা গায়ে দিয়ে নিলাম, জুতো জোড়াও পরলাম। বাইরে যেন কাদের গুঞ্জন, চাপা হাসি আর কথাবার্তার আওয়াজ। পা টিপে টিপে বাইরে এসে দাঁড়ালাম। অবারিত জ্যোৎস্না, চারিদিক দিনের আলোর মতন পরিষ্কার। দেখতে একটুও অসুবিধা হলো না। নিম গাছের তলায় 4 জন বসে, পূরবী, বাবুয়া, ছবুয়া আর একজন ভদ্রলোক। তিনি নিশ্চয়ই অদিতিবাবু, কিন্তু কারোরই অরক্ত মাংসের শরীর নয়, শুধু কঙ্কাল। সবাইয়ের মাঝখানে কি একটা পড়ে আছে। হাত দিয়ে তুলে তুলে 4 জনই একটু একটু করে মুখে দিচ্ছে। বাইরে যেতে হলে ওই নিম গাছের পাশ দিয়ে যেতে হবে, উপায় নেই। যেমন করেই হোক আমাকে এই বেগম কুঠি ছেড়ে পালাতেই হবে। খুব সন্তর্পণে গাছের আড়াল দিয়ে এগোতে আরম্ভ করলাম, জুতো জোড়া খুলে হাতে নিয়ে। একেবারে নিম গাছটার কাছাকাছি যেতে বুঝতে পারলাম ওদের সামনে একটা মরা ছাগল, তারই নাড়ি ভুড়িগুলো টেনে টেনে বের করে সবাই মুখে দিচ্ছে। মুখের দুপাশ বেয়ে টাটকা রক্তের ধারা গড়িয়ে পড়ছে। হাত তোলা নামানোর সঙ্গে সঙ্গে হাড়ে হাড়ে লেগে শব্দ হচ্ছে ঠক ঠক ঠক। কোনো রকমে ফটকের বাইরে কয়েক পা আসতেই পিছন থেকে একটা দারুণ শব্দ। চমকে ঘাড় ফিরিয়ে দেখলাম বেগম কুঠি ভেঙে পড়েছে। ইটের টুকরো, দরজা জানলা, কাঠ ছিটকে পড়ছে চারিদিকে। জুতো হাতে করে তীর বেগে ছুটতে শুরু করলাম। কেবল মনে হতে লাগলো পেছন পেছন 4টে কঙ্কাল মূর্তিও ছুটে আসছে। ধরতে পারলে ওই ছাগলটার মতো রক্ত মাখা আমার নাড়ি ভুড়িগুলো টেনে বার করে জলযোগ সারবে। কতক্ষণ দৌড়েছিলাম মনে নেই। শেষ দিকে পথ ছেড়ে মাঠে নেমে পড়েছিলাম। কাঁটা তার, জল, কাদা, কোনো দিকে দিকপাত করিনি। চলতে চলতে দূরের পেটা খুঁড়িতে ঢং 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 করে 3টে বাজতে শুনলাম। আচমকা একটা লোকের সঙ্গে ধাক্কা লাগতে ছিটকে পড়ে গেলাম। মুখ দিয়ে কেবল গু গু শব্দ বের হলো। একটু পরে জ্ঞান ফিরতে দেখলাম
একজন চৌকিদার আমার মুখের ওপর ঝুঁকে রয়েছে। বুঝতে পারলাম তার সঙ্গেই ধাক্কা লেগেছিল। সব শুনে চৌকিদার বলল, আরে রামজি, বেগম কুটি তো সেই বড় ভূমিকম্পের সময় ভেঙে চুরমার হয়ে গেছে। এক বাঙালি বাবু, তার আওরাত, 2 ছেলে, সব বাড়ি চাপা পড়ে খতম। ও জায়গার পাশ দিয়ে কেউ যায় না। নানা রকম শব্দ শুনে, হরেক রকমের মূর্তি দেখে আমি ওদিকে পাহারায় যাই না। আমি নিজে এক আওরাতকে নিম গাছের মধ্যে মিশে যেতে দেখেছি। এই ঘটনার পর অনেক দিন কেটে গেছে। এখনো মাঝে মাঝে বেগম কুঠির সে রাতের ঘটনাটা স্বপ্নে দেখা দেয়। আর্তনাদ করে বিছানার ওপর উঠে বসি। বাকি রাতটা আর ঘুমোতে পারি না। পাড়ার 2-1 মাতব্বর বলছে গয়ায় এদের পিণ্ড দিয়ে আসতে। ভাবছি কি করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।